হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সিদ্দিক আজাদ, এসকে কোচিং সেন্টার কর্তৃক আয়োজিত আজকে ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আলোচনা করা হবে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য তোমাদের অধ্যায়ে সম্পূর্ণ একটা বইয়ে টোটাল বলতে গেলে পুরো একটা হিসাব বিজ্ঞানের মধ্যে হৃৎপিণ্ড যেটাকে আমরা বলি অথবা হিসাব বিজ্ঞানের মূল বিষয়টা আমরা পুরো একটা বছর ব্যবসায়িক কার্যক্রম করার শেষে ব্যবসা থেকে লাভ, ক্ষতি, সম্পদ, দায় এগুলো জানতে চাই। এই যে বিষয়গুলা কোথায় প্রদর্শন করা হয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা বুঝতে পারতেছো যে আমি কোন বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে এসেছি। সেই বিষয়টা হচ্ছে যে আর্থিক অবস্থা বিবরণী। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আর্থিক অবস্থা বিবরণী। তো এখন আমাদের থেকে প্রথমে জানতে হবে যে আর্থিক অবস্থার বিবরণী কি। তো আসো আজকে আমরা সহজে শিখে ফেলি যে আর্থিক অবস্থার বিবরণী কি। আর্থিক অবস্থার বিবরণী হলো যে বিবরণের মাধ্যমে ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল আর্থিক অবস্থা, তারপর এটা হচ্ছে নগদ অর্থের আগমন, নগদ অর্থের আগমন ও নির্গমন। জানা যায় তাকে আর্থিক বিবরণী বলে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা সংজ্ঞা। না বলে ভাইয়া এই সংজ্ঞাটা আমাদের থেকে শিখা কেন প্রয়োজন? কারণ এই সংজ্ঞাটা শিখতে হচ্ছে এই জন্য অনেক সময় আমরা যে আর্থিক বিবরণী করি আমাদের এইচএসসি পরীক্ষায় কম্পালসারি প্রথম পত্রে দুটি আর্থিক অবস্থা বিবরণী করতে হয়। অর্থাৎ এই অধ্যায় থেকে দুটি প্রশ্ন করতে হয় যেগুলোতে আমরা 10 করে 20 নম্বর থাকে। তো এই প্রশ্নগুলোতে অনেক সময় জিজ্ঞেস করে থাকে যে আর্থিক বিবরণী কি। তো সেই সময় ছেলে মেয়েরা উত্তর দিতে পারে না, ছাত্রছাত্রীরা একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, কারণ ওরা 2 বছরের মধ্যে শিখে নাই যে আর্থিক বিবরণী কাকে বলে। কিন্তু আর্থিক বিবরণী করেছে, আর্থিক বিবরণী অনেকটুকু পারে, কিন্তু আর্থিক বিবরণী পারা একটা কথা, আর্থিক বিবরণী কাকে বলে এটা জানা আর একটা কথা। তাহলে সেই জন্য আমরা আর্থিক বিবরণী কাকে বলে সেই বিষয়টা প্রথমে জানতে হবে। তো আমি এখানে লিখলাম তোমাদের সামনে, তোমরা দেখতেছো আমার বোর্ডের মধ্যে লেখা যে বিবরণের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠানের, আমি একটা কথা বলেছি এখানে, ব্যবসায়িক প্রতিষ্ঠানের অথবা অব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা, নগদ অর্থের আগমন ও নির্গমন জানা যায় তাকে আমরা কি বলি? আর্থিক বিবরণী বলি। এটা হচ্ছে আর্থিক বিবরণী কাকে বলে, এটা সংজ্ঞা।
আর যদি কেউ প্রশ্ন করে যে আর্থিক বিবরণী কি, তাহলে উত্তরটা হবে আর্থিক বিবরণী হচ্ছে একটি বিবরণী যার মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা, আর্থিক ফলাফল জানা যায়। ওকে, তাহলে আমরা জেনে ফেললাম যে আর্থিক বিবরণী কাকে বলে। এই সংজ্ঞাটা তোমরা এই সংজ্ঞাটা একটু ভিডিওটা স্টপ করে এই সংজ্ঞাটা লিখে রাখতে পারো তোমাদের খাতায়, কারণ নোট থাকলে অ্যাকাউন্টিং বিষয়টা অনেক বেশি খুব ভালোভাবে বোঝা যায় এবং তোমরা ভালোভাবে শিখতেও পারবা। তো সেই কারণে এটা তোমরা একটু খাতায় লিখে নিলে বেটার হবে। আচ্ছা, এরপর আমাদের থেকে জানতে হবে যে আর্থিক বিবরণের উদ্দেশ্যটা কি। আর্থিক বিবরণের উদ্দেশ্য কি? আর্থিক বিবরণী যে করব আমরা, আমাদের উদ্দেশ্যটা কি? কি উদ্দেশ্যের জন্য আমরা আর্থিক বিবরণী করব? অথবা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে আর্থিক বিবরণী করবে, কেন করবে আর্থিক বিবরণী? আর্থিক বিবরণী না করলে কি হয় না? প্রতিটা কাজের যেরকম কিছু উদ্দেশ্য থাকে, ঠিক একইভাবে আর্থিক বিবরণী করার ক্ষেত্রে কিছু কি আছে? উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হচ্ছে যে দুইটা উদ্দেশ্য। একটা হচ্ছে যে আর্থিক ফলাফল ও অবস্থা যাচাই করা। একটা হচ্ছে আর্থিক ফলাফল আর একটা হচ্ছে আর্থিক অবস্থা। এই দুইটা উদ্দেশ্য হচ্ছে যে আমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করার উদ্দেশ্য। তাহলে আমরা জেনে গেলাম যে আর্থিক বিবরণের উদ্দেশ্যগুলো কি। তাহলে এরপর আমি যাব একটার পর একটা প্রশ্ন তোমরা নিজেদেরকে করো, দেখবা বের হয়ে আসতেছে যে আমি যে কথাগুলো বলবো সেগুলো। এরপর আসছে যে আর্থিক বিবরণী কেন প্রস্তুত করবে। আর্থিক বিবরণী কেন প্রস্তুত করব, তার উত্তরটা হচ্ছে উদ্দেশ্যের মধ্যে চলে আসছে। এরপরে প্রশ্ন হচ্ছে কাদের জন্য প্রস্তুত করব। এই যে আমরা আর্থিক বিবরণী প্রস্তুত করব, এটা কাদের জন্য প্রস্তুত করব? তাহলে যাদের জন্য প্রস্তুত করব ওরা কে? ওরা হচ্ছে যে আর্থিক তথ্যের ব্যবহারকারী। যারা আর্থিক তথ্য ব্যবহার করে ওরাই হচ্ছে এই আর্থিক বিবরণীর ব্যবহারকারী। আমরা আর্থিক বিবরণীটা প্রস্তুত করব আর্থিক তথ্য ব্যবহারকারীদের জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে আর্থিক তথ্যের ব্যবহারকারী ওরা কেন এই আর্থিক বিবরণীটা পর্যবেক্ষণ করবেন? তাহলে ওদের একটা উদ্দেশ্য আছে। আর্থিক তথ্যের ব্যবহারকারীদের উদ্দেশ্য হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করা। সিদ্ধান্ত গ্রহণ করা। আর্থিক তথ্যের ব্যবহারকারীরা এই আর্থিক অবস্থা বিবরণী ব্যবহার করবেন, অর্থাৎ পর্যালোচনা আলোচনা করবেন। তার কারণটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা। ওনারা সিদ্ধান্ত নেবেন যে বিগত বছরে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অবস্থায় কিরকম ছিল, ভবিষ্যতে ব্যবসায়িক প্রতিষ্ঠানের অবস্থায় কিরূপ হওয়া প্রয়োজন, কতটুকু অগ্রগতি ব্যবসাতে হয়েছে, কতটুকু অগ্রগতি ভবিষ্যতে হওয়া প্রয়োজন, কতটুকু বিক্রয় করে কতটুকু মুনাফা অর্জন করা হয়েছিল বিগত বছরে, ভবিষ্যৎ বছরে কতটুকু মুনাফা অর্জন করা প্রয়োজন। এই সমস্ত বিষয়সমূহ পর্যালোচনা করে ব্যবসায়ের ভবিষ্যৎ সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এই আর্থিক অবস্থা বিবরণী আর্থিক ব্যবহারকারীরা কি করবেন? পর্যালোচনা করবেন। এখানে এরপরে প্রশ্ন আসতেছে যে ভাই আর্থিক তথ্যের ব্যবহারকারী কারা? আচ্ছা,
তাহলে চলো আমরা একটু জানি আর্থিক তথ্যের ব্যবহারকারী কারা। আর্থিক তথ্যের ব্যবহারকারীদেরকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, আর একটা হচ্ছে বহিঃস্থ ব্যবহারকারী। বাহ্যিক ব্যবহারকারী। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী, একটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। দুইজন রয়েছে। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা? অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা আর বাহ্যিক ব্যবহারকারী কারা? দুই ধরনের ব্যবহারকারী রয়েছে। এক ধরনের হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যে তারা যারা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত, ওনারা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যারা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, ওরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আচ্ছা, তাহলে চলো আমরা একটু জানি যে কারা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত। তাহলে প্রতিষ্ঠানের সাথে এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। তোমাদের এসএসসি পরীক্ষায় বিগত সালের বোর্ডগুলো যদি তোমরা দেখো, পর্যালোচনা করো, তাহলে দেখবা যে এখানে তোমাদেরকে প্রশ্ন করা হচ্ছে যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা, তার বাহ্যিক ব্যবহারকারী কারা, এইসব বিষয়সমূহ। তো চলো আমরা একটু জানি যে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে যে মালিক, তারপর হচ্ছে যে বিনিয়োগকারী, এরপরে হচ্ছে তোমার কোম্পানি নিরীক্ষক, কোম্পানি নিরীক্ষক, আর একটা হচ্ছে কোম্পানির ব্যবস্থাপক। আমি এখানে লিখি নাই সেটা, এভাবে তোমরা বিবেচনা করলে দেখবা আরো অনেকজন আছেন, বা তোমাদের বইয়ের মধ্যে আরো বিস্তারিত দেওয়া আছে। আমি সংক্ষিপ্ত রূপে মূল টপিকস নিয়ে আলোচনা করতেছি। এখানে অভ্যন্তরীণ ব্যবহারকারী আমি এক নম্বরে লিখেছি মালিক, যিনি ব্যবসায়ের মালিক, উনি অভ্যন্তরীণ ব্যবহারকারী হিসাব করতেন। বিনিয়োগকারী, যারা বিনিয়োগ করেছে, আপনার ব্যবসার মধ্যে যারা বিনিয়োগ করেছে, ওরা প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত। কারণ বিনিয়োগ যদি না হয়, আপনি কখনো ব্যবসা প্রতিষ্ঠানকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সেই কারণে ওরা হচ্ছে ব্যবসায়ের অভ্যন্তরীণ ব্যবহারকারী। কোম্পানি নিরীক্ষক, কোম্পানি নিরীক্ষক যদি আপনার হিসাব তথ্য জানতে না পারে, তাহলে উনি কিভাবে নিরীক্ষা কার্য পরিচালনা করবেন? এরপরটা হচ্ছে কোম্পানির ব্যবস্থাপক। কোম্পানির ব্যবস্থাপকের থেকে অবশ্যই জানতে হবে, কারণ কোম্পানির ব্যবস্থাপক যদি আপনার আর্থিক অবস্থার বিবরণী না দেখে, তাহলে উনি কিভাবে ভবিষ্যতে ব্যবস্থাপনা করবেন বা কিভাবে ভবিষ্যতে ব্যবস্থাপনা করলে আপনার প্রতিষ্ঠান লাভবান হবে, সেটা উনি জানতে পারবেন না। সেই কারণে ওনার থেকে, অর্থাৎ আর্থিক ব্যবস্থাপকের থেকে আপনার আর্থিক বিবরণী ব্যবহার করতে হবে। তাহলে এই যে ব্যক্তিদের কথা আমি বললাম, ওরা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপরে আসলে বাহ্যিক ব্যবহারকারী কারা? এই যে বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে আছে আমাদের সরকার। সরকার, ব্যবসা করব আমি, সরকার কেন আমার হিসাব পর্যালোচনা করবে? এখানে একটা প্রশ্ন অনেকে আমাকে করতে পারো। উত্তরটা হচ্ছে যে ব্যবসা তুমি করলে কি হবে, কিন্তু সরকার তোমার ব্যবসা থেকে নির্দিষ্ট পরিমাণে একটা ট্যাক্স নিবে। এই ট্যাক্সটা নেওয়ার সময় তুমি কি তোমার পুরো বছরের হিসাব কার্যের মধ্যে কোনো কারচুপি করেছে কিনা, অথবা এমন কিছু তথ্য লুকিয়ে রেখেছো কিনা, এই সমস্ত বিষয় পর্যালোচনা করার জন্য, অথবা তোমার ব্যবসাতে যত পরিমাণ, যে পরিমাণ লাভ হয়েছে এগুলা, তারপর তোমার ব্যবসায় কি পরিমাণ সম্পদ রয়েছে, এই বিষয়গুলা যে তুমি ঠিকভাবে তোমার আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে প্রদর্শন করেছে কিনা, এগুলা যাচাই বাছাই করার জন্য আর্থিক অবস্থা বিবরণী ব্যবহার করবে সরকারের এনআরবি বোর্ড, অর্থাৎ এনআরবি কর্তৃপক্ষ। যেটাকে আমরা সরকারের ট্যাক্স কাউন্সিল বলে থাকি, সরকারের কর আদায়কৃত একটা প্রতিষ্ঠান।
এই প্রতিষ্ঠান কি করবে আমাদের কাছ থেকে, অর্থাৎ বাংলাদেশ রাজস্ব বোর্ড, ওই প্রতিষ্ঠান এসে আমাদের ব্যবসায়ী হিসাবে যে তথ্যগুলো আমরা প্রস্তুত করেছি, আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করেছি, এটা ওনারা কি করবেন, যাচাই বাছাই করবেন। আর ওনারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এরপরে আছে সরকারি নিরীক্ষক। সরকারি নিরীক্ষক, সরকার যদি কোনো নিরীক্ষক আপনার প্রতিষ্ঠানে দিয়ে থাকে তখন সেটা হচ্ছে বাহ্যিক একজন নিরীক্ষক, উনি আপনার কোম্পানির নিরীক্ষক নয়। অথবা আপনি বাহিরের একজন নিরীক্ষককে টাকার বিনিময়ে আপনার প্রতিষ্ঠানের হিসাবগুলো যত উপযুক্ত আছে কিনা তা যাচাই করার জন্য চাচ্ছেন, তাহলে বাহির থেকে যে হিসাব নিরীক্ষক আপনার প্রতিষ্ঠানে হিসাব কার্য যাচাই করার জন্য আসবে, উনিও হচ্ছেন বাহ্যিক একজন নিরীক্ষক। এরপরে শেয়ার হোল্ডার, আমি এখানে লিখি নাই, অবশ্যই এতগুলো লেখার সম্ভব হচ্ছে না, সেই জন্য লিখি নাই। তারপরে তোমরা আমার বক্তব্যগুলো ভালো করে শুনলে বুঝতে পারবে। বাহ্যিক ব্যবহারকারীদের মধ্যে আর একজন হচ্ছে শেয়ার হোল্ডার। টাকা দিয়ে আপনার প্রতিষ্ঠান থেকে শেয়ার কিনবে, স্টক মার্কেট থেকে, শেয়ার মার্কেট থেকে আপনার টাকার বিনিময়ে আপনার কোম্পানির শেয়ার কিনবে। উনি কিন্তু আপনার প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত নয়। কেন? কারণ আপনি প্রতিষ্ঠানে বিনিয়োগ অলরেডি করেছেন। উনি যদি আপনার শেয়ার নাও কিনে আপনার প্রতিষ্ঠান অফ হয়ে যাবে এরকম কোনো বিষয় নয়। তবে উনি যদি শেয়ার কিনে আপনার প্রতিষ্ঠান লাভবান হবে, এটা উনি যদি শেয়ার কিনে আপনি আপনার ইনভেস্টমেন্টটা বাড়াতে পারবেন, মূল বিষয়টা হচ্ছে সেটা। সেই কারণে উনি যেহেতু আপনার ব্যবসা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতির সাথে সরাসরি সম্পৃক্ত নয়, সেই কারণে উনি হচ্ছেন বাহ্যিক একজন ব্যবহারকারী। এরপরে হচ্ছে পাওনাদার। পাওনাদার মানে কে? আমার থেকে যে টাকা পাবে। অর্থাৎ আপনি যদি বাকিতে কারো কাছ থেকে মাল কিনতে যান, তখন ওই পাওনাদার দেখবে যে আপনার অতীতে যাদের সাথে লেনদেন করেছেন, বাকিতে যাদের সাথে বাকিতে পণ্যদ্রব্য আদান প্রদান হয়েছে, আপনার ওদের সাথে যে টাকার বিনিময় হয়েছে সেটা কি যথোপযুক্ত হয়েছে কিনা, আপনি আপনার পাওনাদারকে নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করতে পেরেছেন কিনা, এই বিষয়সমূহ ওনারা যাচাই করবেন। তো সেই জন্য পাওনাদার হচ্ছে একজন বাহ্যিক ব্যবহারকারী। আরো একজন বাহ্যিক ব্যবহারকারী আছে, উনি হচ্ছেন ঋণ প্রদানকারী সংস্থা। ঋণ প্রদানকারী সংস্থা হচ্ছে, কারণ আপনাকে উনি ঋণ দিবে। আপনি একটা ব্যাংকের কাছে গেলেন, ধরুন আপনি এনআরবি ব্যাংকের কাছে গেলেন, অথবা আপনি ইউসিবিএল ব্যাংকে গেলেন। ইউসিবিএল ব্যাংক আপনাকে বলবে আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী নিয়ে আসেন। এবার উনি আপনার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী দেখবে যে কি পরিমাণ সম্পদ রয়েছে, কি পরিমাণ দায় রয়েছে, আসলে কি আপনি ওনার কাছ থেকে যে টাকাগুলো নিবেন সেগুলো পরিশোধ করার সক্ষমতা আপনার আছে কিনা, অথবা তার চেয়ে বেশি পরিমাণ সম্পদ আপনার প্রতিষ্ঠানে আছে কিনা, এই বিষয়সমূহ যাচাই বাছাই করার জন্য উনিও আপনার আর্থিক অবস্থা বিবরণী দেখতে পারেন। সেই জন্য উনি হচ্ছেন বাহ্যিক ব্যবহারকারী। এরপরে আছে আপনার বাহ্যিক ব্যবস্থাপক। আপনার প্রতিষ্ঠানকে আমরা বিভিন্ন কনসালটেন্ট ফার্ম থেকে, বিজনেস কনসালটেন্ট ফার্ম থেকে বিভিন্ন ধরনের পরামর্শ নিয়ে থাকি, বিভিন্ন ধরনের ব্যবস্থাপকের দায়িত্ব ওনাদেরকে দিয়ে থাকি। এই যে ব্যবস্থাপক বাহির থেকে, আমার প্রতিষ্ঠানের কর্মচারী নয়, আমি টাকার বিনিময়ে ওনার কাছ থেকে একটা সেবা নিচ্ছি। এই যে সেবাটা যদি আমি বাহিরের কোনো ব্যক্তি থেকে টাকার বিনিময়ে নিয়ে থাকি, যিনি আমার প্রতিষ্ঠানের সাথে সরাসরি সম্পৃক্ত নয়, উনি হচ্ছেন বাহ্যিক ব্যবস্থাপক। তাহলে আমি অনেকটুকু আলোচনা করলাম তোমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং বাহ্যিক হিসাব তথ্যের ব্যবহারকারী নিয়ে। এতটুকু যদি মাথায় রাখো তাহলে তোমাদের অনেকটুকু এমসিকিউ করা ইজি হয়ে যাবে। এবং এর মধ্যে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমি যে আজকে প্রথম আর্থিক অবস্থা বিবরণী, এটা ফার্স্ট ক্লাস। তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, আমি আশা করব এই সিরিয়াল যে কতগুলো সিরিজ, এটার উপর আর্থিক অবস্থা বিবরণের উপর কয়েকটা সিরিজ যে আমরা তৈরি করব, ধারাবাহিক কতগুলো পর্ব তৈরি করব। আশা করি আজকের ক্লাস থেকে শুরু করে আমাদের শেষ ধারাবাহিক পর্ব পর্যন্ত যদি তোমরা ভালো করে দেখো, তাহলে এই বিষয়গুলো অর্থাৎ আর্থিক অবস্থা বিবরণী তোমার জন্য পানি হয়ে যাবে। মানে একদম পারাটা তুমি দেখলে আর্থিক অবস্থা বিবরণী খুব আনন্দ করতে পারবা।
আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি ছেলে মেয়েরা আর্থিক অবস্থা বিবরণী করতে গেলে সমস্যায় সম্মুখীন হয়। আচ্ছা, এরপরে আমি এখানে টোটাল প্রাইমারি থেকে আলোচনা শুরু করেছি তোমাদের জন্য, কারণ অনেকের কাছে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে বা বুঝে না, সেই কারণে। তো এর আগে একটা কথা বলে রাখি, তোমরা আমার চ্যানেলে আগের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো ভালো করে দেখে নিও, কারণ এই ভিডিওগুলো যদি দেখো তোমার জন্য আমি যে কথাগুলো বলবো সামনে কিছুক্ষণ পরে, এগুলো তোমাদের জন্য বুঝতে পারা অনেক সহজ হয়ে যাবে। না হলে একটু ক্রিটিক্যাল সিচুয়েশনে করতে হবে। আচ্ছা, যাই হোক, তো চলো তাহলে আমি আলোচনার দিকে যাই। এরপরে আলোচনা করব আর্থিক বিবরণীর প্রকারভেদ। আমরা যে বললাম যে আর্থিক বিবরণী, আর্থিক বিবরণীর কিছু প্রকারভেদ আছে। কয় প্রকারের কাজ করে আর্থিক বিবরণী? তো এটা একটা না, এখানে কয়েকটা স্টেপ আছে। কয়টা স্টেপ? 5টা স্টেপ আছে। 5টি স্টেপ আছে এখানে। 1 নাম্বার স্টেপ হচ্ছে বিশদ আয় বিবরণী। দুই নাম্বার স্টেপ হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। তিন নাম্বার স্টেপ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। আচ্ছা, এটা একটা ভুল করছেন, এটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী। 4 নাম্বারটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। আর 5 নাম্বারটা হচ্ছে টিকা। এই যে 5টা স্টেপ তোমরা দেখছো, তোমরা আগে যারা দশম শ্রেণীতে হিসাব বিজ্ঞান অর্থাৎ ব্যবসায়ী শাখা বিভাগের ছাত্রছাত্রী, তোমরা অবশ্যই বুঝতে পারতেছো। আর যারা নতুন সায়েন্স থেকে অথবা সায়েন্স থেকে আর্টস অ্যাকাউন্টিং এ, ওরাও যদি বইগুলো একটু দেখো ভালো করে বুঝতে পারবা। বিশদ আয় বিবরণী, এই বিবরণীটা আমরা করে থাকি, এখানে আমরা হিসাব করে থাকি লাভ বা নিট ক্ষতি। মালিকানা সত্ত্ব বিবরণীর মধ্যে মালিকের কতটুকু শর্ত রয়েছে প্রতিষ্ঠানে, এটা হিসাব করে থাকি। আর্থিক অবস্থা বিবরণীর মধ্যে আমরা হিসাব করে থাকি যে সম্পদ এবং দায়ের পরিমাণ কতটুকু। আর নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে আমরা হিসাব করে থাকি যে নগদ অর্থের আগমন কতটুকু হয়েছে। এরপর আমরা আলোচনা করব যে কয় ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করি। আমরা 2 ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করি। এক ধরনের প্রতিষ্ঠান হচ্ছে যে পণ্য বা সেবা উৎপাদন করে। একটা হচ্ছে যে পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণী আমরা প্রস্তুত করি। আর একটা হচ্ছে যে পণ্য বা সেবা বিক্রয়কারী, অর্থাৎ যারা পণ্য বা সেবা বিক্রয় করে তাদের হিসাবে আমরা করে থাকি। আর যারা পণ্য বা সেবা উৎপাদন করে ওই ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আমরা কি করে থাকি? প্রস্তুত করে থাকি। তাহলে আমরা ক্লিয়ার হলাম যে কোন কোন প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী আমরা প্রস্তুত করি। এটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানের ভিত্তিতে আমরা প্রতিষ্ঠানকে 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে পণ্য বা সেবা উৎপাদনকারী প্রতিষ্ঠান, আর একটা হচ্ছে পণ্য বা সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান। এরপরে যদি আলোচনা যায় তাহলে সেটা হচ্ছে যে আমরা কি কি কোন কোন মালিকানার প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী প্রস্তুত করি। তোমরা যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে হিসাব বিজ্ঞান নিয়ে পড়ছো, তার মধ্যে যারা নবম দশম শ্রেণীতে ব্যবসায়ী শাখাতে পড়ে আসছো, ওরা জানো যে আর্থিক অবস্থা বিবরণী সম্পর্কে
তোমরা নবম দশম শ্রেণীতে যে আর্থিক অবস্থা বিবরণীগুলো করেছো সেগুলো হচ্ছে সবগুলো এক মালিকানা প্রতিষ্ঠান, এক মালিকানা প্রতিষ্ঠান। আর একাদশ দ্বাদশ শ্রেণীতে আমরা যা করবো তা হচ্ছে বেশিরভাগ অংশীদারি প্রতিষ্ঠান। আর একাদশ দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় পাঠ হিসাব বিজ্ঞান দ্বিতীয় পাঠ, অর্থাৎ দ্বিতীয় পাঠে আমরা যে বইটা পড়বো সেখানে আমরা অঙ্ক করবো কোম্পানি স্টেটমেন্ট, কোম্পানি আর্থিক বিবরণী আমরা কাজ করব হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে। অংশীদারি এবং এক মালিকানা নিয়ে আমরা কাজ করব হিসাব বিজ্ঞান প্রথম পত্রে। তো এটা গেল প্রতিষ্ঠানের মালিকানা ভিত্তিতে প্রতিষ্ঠানকে ভাগ করা হয়েছে 3 ভাগে। আচ্ছা, এরপর আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছি যে বিশদ বিবরণীর মধ্যে 5টা পার্ট রয়েছে, 5টা ধাপ আমাদের করে যেতে হবে। তার মধ্যে প্রথম ধাপ নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথম ধাপটা হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, এই বিশদ আয় বিবরণীকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটি পার্ট হচ্ছে তোমাদের এক ধাপ বিশিষ্ট, আর একটা হচ্ছে যে বহু ধাপ। একটি হচ্ছে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী, আর একটা হচ্ছে বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। এই দুইটা ধাপের মধ্যে এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী করবো আমরা শুধুমাত্র সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে। সেখানে আমরা দেখব যে শুধু আয় আর ব্যয়, মোট আয় থেকে মোট ব্যয় যখন বিয়োগ দিব তখন আমরা বিশদ আয় বিবরণীর উত্তরটা পেয়ে যাব। মোট লাভ বা নিট লাভ বা নিট ক্ষতি আমরা উত্তরটা পাবো। আর এরপরে যেটা বহু ধাপ বিশিষ্ট আয় বিবরণী, এটা যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমাদের আলোচনা করতে হয় বহু ধাপ বিবরণীর মধ্যে কয়েকটা পার্ট আসে। সেই পার্টগুলো হচ্ছে, একটি হচ্ছে পরিচালন, আর একটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে অপরিচালন। অপরিচালন, একটা হচ্ছে পরিচালন আর একটা হচ্ছে কি অপরিচালন। পরিচালন অপারেটিং আর এটা হচ্ছে নন অপারেটিং। পরিচালনকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে যে পরিচালন আয় আর একটা হচ্ছে পরিচালন ব্যয়। অপরিচালনকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অপরিচালন আয় আর একটা হচ্ছে যে অপরিচালন ব্যয়। অপরিচালন আয়কে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে প্রত্যক্ষ পরিচালন আয় আর একটা হচ্ছে যে পরোক্ষ পরিচালন আয়। ব্যয়ের ক্ষেত্রে একইভাবে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে যে প্রত্যক্ষ পরিচালন ব্যয় আর একটা হচ্ছে যে পরোক্ষ পরিচালন ব্যয়। এই যে ডিভার্সিফিকেশন গুলো তোমাদের সামনে দেখালাম, আমি যে বন্টন গুলো দেখালাম, এইভাবে মূলত আমাদের বহুধাপ বিশিষ্ট আয় বিবরণীটা আমাদের করতে হবে। প্রথমে আসবে পরিচালন আয়গুলো, এরপর আসবে পরিচালন ব্যয়গুলো, এরপর পরিচালন আয়, এরপর পরিচালন ব্যয়। এভাবে টোটাল আয় থেকে টোটাল ব্যয়গুলো আমরা বিয়োগ দেওয়ার পরে যে উত্তরটা পাবো সেটা হচ্ছে আমাদের নিট লাভ বা নিট ক্ষতি। তো এই বিষয় নিয়ে পরিচালন আয় কাকে বলে, পরিচালন ব্যয় কাকে বলে, পরিচালন প্রত্যক্ষ আয়, পরিচালন প্রত্যক্ষ ব্যয়, পরোক্ষ আয়, পরোক্ষ ব্যয়, অপরিচালন আয়, অপরিচালন ব্যয় নিয়ে আগামী পাঠের মধ্যে তোমাদের সাথে বিশদভাবে আলোচনা করব। আশা করি তোমরা সবাই ভালো থাকবা এবং সাথেই থাকবা তোমাদের আর্থিক অবস্থা বিবরণীর উপর
স্কিলটা ডেভেলপমেন্ট করার জন্য। আজকে এটুকু, সবাইকে ধন্যবাদ যারা আমার সাথে উপস্থিত ছিল। তার মধ্যে একটা কথা বলে রাখি, যারা ধৈর্য ধরে আমার ক্লাস এতক্ষণ পর্যন্ত করেছো, আমি তোমাদেরকে বলবো, যদি কোনো ধরনের প্রশ্ন থাকে কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করবা, আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবা, কারণ তোমার ফ্রেন্ডরা যাতে এই ভিডিওটা পেয়ে থাকে। আর সাবস্ক্রাইব করতে ভোলা যাবে না। যাই হোক, ভালো থাকি, সবাই ভালো থাকো, এটাই প্রত্যাশা করে আজকে ক্লাস এতটুকুই।